নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আগস্টের গণ অভ্যুত্থান ছাত্র জনতার বিপ্লবের সঙ্গে যে নামটি অনেকগুলো নামের সাথে বা কয়েকটি নামের সাথে অনেক বেশি করে জড়িয়ে আছে, সেই নামটি হচ্ছে মাহফুজ আলম। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার এটি আরেকটি পরিচয়। তবে সেটি একটি বিশেষ পরিচয় তার। আমরা তার সঙ্গে আজকে কথা বলবো। তিনি আজকে আমাদের অতিথি এসেছেন। জনাব মাহফুজ আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। জনাব মাহফুজ আলম, আপনি জি। আপনাকে আসলে প্রশ্ন করার আগে আপনাকে আমি বলে রাখি যে আপনাকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কৌতূহল। প্রথম যখন এখন যিনি মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আছেন, আমাদের সবার সাংবাদিকদের সিনিয়র ভাই শফিক ভাই যখন আগস্টের 9 তারিখে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দেন, সেই সময় থেকে আপনাকে নিয়ে আসলে অনেক বেশি কৌতূহল থাকা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, তারপরও আপনার জন্য একটু বলছি যে তিনি আসলে স্ট্যাটাসটা শুরু করেছিলেন, দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করা দেওয়ার জন্য একটু বলি। তিনি স্ট্যাটাসটা শুরু করেছিলেন এই বলে, তিনি তার ইংরেজিতে দেয় স্ট্যাটাস, আপনার হয়তো মনে থাকবে, the man in the middle is Mahfouz Abdullah. You can say he was the brains behind the student revolution. তো ব্রেইন বা ডক্টর ইউনুস এই জাতিসংঘে এসে আপনাকে যেভাবে পরিচয় করে দিয়ে থাকুক না কেন, সেটা এটা বা মানে উনি একটা শব্দ বলেছিলেন মাস্টার মাইন্ড। আপনার কাছে কেমন লাগে যে এই যে পুরো ব্যাপারটা ঘটে গেল খুব তাড়াতাড়ি, আপনাকে ধারণা করা হচ্ছে যে ইউ আর দি ব্রেইন বা ইউ আর দি মাস্টার মাইন্ড, ইউ আর দি ওয়ান? এটা কেমন লাগে আপনার কাছে বা কেমন লাগতেছে? আপনি এটা এনজয় করতেছেন? ভালো লাগতেছে? মজা লাগতেছে? না, আমার আমার আসলে মজা করতেছে না। না কেন? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে যে মাস্টারমাইন্ড শব্দটা যে দুজনের নাম উল্লেখ করছেন ওনাদের কেউ ইউজ করে নাই। আহ, আহ, আর যেটা আমাদের শফিক ভাই ইউজ করছেন সেটা হচ্ছে চিফ স্ট্র্যাটেজিস্ট, আর ব্রেইন, স্যার ইউজ করছেন ব্রেন। ব্রেইন, সো মাস্টারমাইন্ডটা হচ্ছে বেসিক্যালি মিডিয়ার, মিডিয়ার সৃষ্টি। মানে হচ্ছে যে একটা মিডিয়া মিডিয়া তৈরি করা এবং ফর হাইপ, লাইক হাইপ এন্ড ফিয়ার। সো এবং এটা মূলত এখন একটা বাজওয়ার্ড এবং নেগেটিভ বাজওয়ার্ড হিসেবে চলে না, আসছে আর কি বাংলাদেশে। আই 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 স ইট পজিটিভলি, কারণ হচ্ছে আমি চাই যে বাংলাদেশের যে কোনো আইডিয়াকে ক্রিটিক করার যে সাবলীল সুযোগ তৈরি হয়েছে, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সমস্যা নেই। মানুষ প্রশংসা করবে এবং মানুষ যে সমালোচনা করছে এবং এই যে একটা মিথ ভেঙে দিছে মাস্টার মাইন্ড, এটা ভালো লাগছে আমার। বাট না জনাব জনাব আলম, হ্যাঁ, আমি এটা কিন্তু জনাব আলম আমি কিন্তু এটাকে দেখছি যে এইটা আপনি যতটা নেগেটিভ ভাবে এটা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এটা একটু পজিটিভলিও আমরা এটা দেখতে পারি। বিশেষ করে আপনার যেসব সাক্ষাৎকার বা যেসব কথা পরে মানুষের এখানে আসছে, সেখানে অনেকগুলি চিন্তার এবং চেতনার বা বুদ্ধিরে টোকা দেওয়ার অনেকগুলি জায়গা আছে। আমরা সেগুলি নিয়ে আজকে কিছুটা গল্প, কিছুটা আলাপ, কিছুটা প্রশ্ন করতে চাইবো। তো আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মাস্টার মাইন্ড হন, ব্রেন হন, আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন, তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ভাবনা কেন করলেন? মানে আপনারাই তো আসলে সে সময় প্রধান হতে পারতেন, হওয়ার জায়গাতেও ছিলেন, সবাই চাচ্ছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক। আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা 2-3 জন তরুণ, বাকিরা সবাই 80+ বা তার কাছাকাছি। এইটা কেন মানে হলো, বা এইটা কেন আপনারা এরকমভাবে চিন্তা করলেন? কেন আপনারাই আসলে মূল সিংহাসনে বসলেন না, সেটা যদি, বা মূল সিংহাসনে হুম, আপনারা বসেন নাই, সেটা যদি আমাদের একটু বলেন। জি জি। বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এটা বুঝতে হবে যে 15 বছর দীর্ঘ ফ্যাসিস্ট একটা শাসন ছিল এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে, ওখানেও যে সংবিধানের ভিত্তিতে 72-এর সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল, ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যেই কাঠামো আছে ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ। প্রধানমন্ত্রীর হাতে কক্ষিগত ক্ষমতা। তো সবকিছু মিলে এটা একটা দিক যে সাংবিধানিক ভাবে, আরেকটা দিক হচ্ছে যে আপনার যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, অথবা আমরা যে যেই জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি, এটা তো আসলে একটা দলকে কেন্দ্র করে হয় না, বা একটা দল এটা পরিচালনা করে নাই। ফলত জনগণের ভিতরে অনেক ধরনের মানে কি বলা যায় অ্যাসপিরেশন ছিল, বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল। ফলত এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল
চরিত্র হিসেবে ভেবেছি, যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেকট্রামের মানুষকে ধারণ করতে পারেন। আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, গড় বয়স 55 থেকে 75 ধরতে পারে। তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার, আমি মনে করি এটা একটা দরকার আছে। আমরা যদি তরুণরা যেতাম, আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি, আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা, যে রাষ্ট্র পরিচালনা, নট অনলি মন্ত্রিত্ব। আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা। ইট ইজ নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা, ইট ইজ নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা, বরং এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা। আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা নিচ্ছি। বাকি অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি এবং উনি সদয় সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প, আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্রকে, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকেও বিভিন্ন উপায়ে হয়তো রাষ্ট্রকে আরো গভীরভাবে দেখার সুযোগ পাচ্ছেন, নিবিড়ভাবে বোঝার চেষ্টা করতেছেন যে রাষ্ট্র আসলে কলা কৌশলটা কেমন। আই থিঙ্ক এটা আমাদের কাজে লাগবে সামনের দিনগুলোতে। আমরা তরুণরা যে আন্দোলন করেছি, এই অ্যাসপিরেশন গুলোকে পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতি ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে। আমরা এখন শিখছি, অভিজ্ঞতা অর্জন করছি। আপনি বলছেন আপনি শিখছেন, তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ আসলে কি, মানে আপনি কি আসলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা করছেন, আপনার জায়গাগুলি থেকে বলছেন, আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্ধিৎসু মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কিরকম, মানে আপনি আসলে দায়িত্বটা কিভাবে ভাগ করেছেন? মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাজটা আমরা বুঝতে পারি, তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে, আপনি তো আসলে সবকিছু নিয়েই কাজ করছেন, সেটা আসলে কেমন? মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স, আমি বুঝতেই চাইতেছি, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। না, এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস যেই ধরনের মানুষ, আমি বিশেষ করে বিল ক্লিনটনের প্রোগ্রামে গিয়ে দেখেছি, স্যার যেভাবে হচ্ছে তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন, ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতাও আমি সঞ্চার করতে পারিনি, ফলে তো ওই প্রশ্ন আসে না। বরং আমার রোলটা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স, পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স। মূলত প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন, একজন মিলিটারি দিকটা দেখেন, আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ, যদি ভুল না বলি উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন। আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি, পলিসি সাজেশনস গুলা দেখি, আর ইউথ এনগেজমেন্ট, ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারতেছি, কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। ফলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন, আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণে ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি, হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছি ওগুলোকে পুশ করার জন্য, ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য। আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারি না, বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড। মানে আমি আসলে সবকিছু চালাই না, স্যারকে তো চালানোর প্রশ্ন আছে না, বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট, এই যে দুর্গাপূজার বিষয়টা, এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে। এবং এছাড়া অন্য অনেক যেগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল, ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে। এই দায়িত্বটা আমি পালন করতেছি, বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হব আর কি। আই থিঙ্ক দুর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হলো? মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায় যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক? ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায়? আপনি একটু তাত্ত্বিকভাবে বা এখন ব্যবহারিকভাবেও আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন? মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে? বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে
যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরের দেশগুলোতে চড়ানো হচ্ছে, বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটিতে ভারতের লোকেরা, বিজেপি বা অন্যান্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন, বা আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম। ইন্টারনাল পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারা এই আমার কাছে রিপোর্ট গুলো দিয়েছেন। তো ওই রিপোর্ট গুলো যদি আমি অ্যানালাইসিস করি, ওখানে যেই ধরনের ভ্যান্ডালাইজেশন এবং যে ধরনের অ্যাটাক, বিশেষ করে 2 জন হত্যার কথা আমরা শুনতে পারতেছি, তো এই অ্যাটাক গুলো আমি কোনো তুলনা করতেছি না, বাট গত 15 বছরের তুলনায় একটা এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর, এবং যেখানে হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টটা জড়িত, কারণ হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে আওয়ামী লীগের সাথে অ্যালাইন ছিল ফর ভেরিয়াস রিজনস। এটা হয়তো আমরা এক বৈঠকে এটা বিস্তারিত বলতে পারবো না, এন্ড উই আর নট ব্লেমিং দেম ফর দ্যাট, বাট দিস ওয়াজ দ্য সিচুয়েশন, যে ওনারা এনগেজ ছিলেন আওয়ামী লীগের পলিটিক্স এর সাথে, এবং ওনারা স্বস্তি বোধ করেছে। এখন এই যে স্বস্তি বোধ করাটা, এটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যথেষ্ট ক্ষতিকর নজির। কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারেনি, অথবা তারা কেন স্বস্তি বোধ করেনি, এটা তো হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য। ফলত ওই তুলনায়, ওই পলিটিক্যাল ব্যান্ডেটটা, ওই তুলনায় কিন্তু আমার জানা মতে, আমি যতটুকু ফ্যাক্টস ওনাদের কাছ থেকে পাইছি, নট ফ্রম গভর্নমেন্ট সাইড, নট ফ্রম আদার লাইক বিএনপি ও জামাত সাইড, বড় আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে, ওইটা আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে না, বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসাসনেস অ্যাবাউট কমিউনাল হারমোনি অ্যান্ড আদার থিংস রিলেটেড টু বাংলাদেশ স্টেট সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। সো আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সাবধান এবং সচেতন, যে এই ভূখণ্ডগত যে পরিস্থিতি আছে চারপাশে ঘেরা ইন্ডিয়ার, এই সময়টাতে, এই সুযোগে যে বাংলাদেশ রাষ্ট্রকে বিলিফাই করার মতো যে পরিস্থিতি আছে, এই ক্ষেত্রে বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি, বাঙালি মুসলমানের সেকুলার অন্যান্য ধর্মীয় অংশ, সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না, যে রাষ্ট্রের চরিত্রটা অথবা রাষ্ট্রের চেহারা এরকম দেখা যাক যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করতেছে। এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি। বাংলাদেশে এই প্রশ্নই আসে না যে বাংলাদেশের মানুষ, বরং বাংলাদেশের মানুষ খুব, বা মানুষ শুধু নয়, নাগরিকরা নয়, বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত, এভরিওয়ান ওয়াজ ইউনাইটেড, এভরি সার্কেল, এভরি গ্রুপস, এভরি কমিউনিটি ওয়াজ ইউনাইটেড। জনাব আলম, আপনি যে এই জায়গাটাতে বললেন, যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে নাই। আপনি যদিও এখনো সরকারে আছেন, কিন্তু আপনি সরকারের বাইরে থেকে, আপনি একজন, মানে আমরা আপনাকে গবেষক তাত্ত্বিক, এই জায়গা থেকে যদি আপনাকে এই প্রশ্নটা করি, যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন? উন্নতি, অবনতি, একই রকম? সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে এই সরকার আসার পরে? ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন 42-43 দিন, সরকার দায়িত্ব নিয়েছে 2 মাসের একটু বেশি, তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন? আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই, যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না, যেমন তেমনি ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিও রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না। এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল, এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে, এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, তারা মনে করে যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি, আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো থামাই রাখা উচিত। সো আমি হয়তো খুব বেশি কিছু বলবো না, বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত 150-200 বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি। কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে, এবং ওইটার প্রতি যে ক্ষুব্ধতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুব্ধতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল, সেটার ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে, এটা ট্রান্সলেশন করছে। পাকিস্তান আমলে হয়েছে, পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে, ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী লীগ দাঙ্গা বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। তো ফলত এই যে জিনিসগুলো আছে, এটা তো এমন একটা বুনন যেটা হচ্ছে যে আপনার হিস্টোরি 60-70 বছর ধরে। এখন বিএনপি গঠিত হয়েছে 78-79 সালে। বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন, ওখানে হিন্দুদের অংশগ্রহণ, মোটামুটি একটা অংশগ্রহণ আছে, কিন্তু প্রথম থেকেই ছিল, আছে। কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জড়িত, যে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেছে। ইউ নো অ্যাবাউট দ্যাট। 1954 সালে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেল,
সেপারেট ইলেক্টোরেটের দাবি কিন্তু এখনকার হিন্দু নেতারা আবার সেপারেট ইলেক্টোরেটের দাবি তুলতেছে। আমার মনে হয় যে জনাব আলম, আমরা নিশ্চয়ই আপনার সাথে এই কথাগুলি বললে, আপনার যেহেতু জানাশোনা পড়াশোনা বেশি, আমরা অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো, কিন্তু আমি শুধু উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন, সেইটা কি এই 2 মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন, যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে, থাকতেছে, একই রকম আছে, বেশি আছে, কম আছে, ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোয়েশ্চেন, ইটস কাম টু হিস্টোরিক্যাল কোয়েশ্চেন, এটা আরো লং জার্নির বিষয়, আরো লং জার্নি বিষয় লাগবে। কেন লং জার্নি রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে আমরা ফিল করেন, যাতে তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের, এবং তাদেরকে এখানে বসেই রাষ্ট্রের পলিসিতে সবগুলো ফাংশনারিজে ওনারা অংশগ্রহণ করবেন, এবং ওনারা বাংলাদেশ রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ে তোলার ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন। আমরাও সেক্ষেত্রে ওনাদের সাথে কাজ করব, সবগুলো কমিউনিটির সাথে কাজ করব। কিন্তু যখন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ, মানে আমরা তো শুধু রাষ্ট্রে আর পেপার ওয়ার্কে বসবাস করি, আমরা বসবাস করি কমিউনিটির ভিতরে, আমরা বসবাস করি প্রতিবেশের ভিতরে, আমার প্রতিবেশী। আমার মনে হয় যে আপনি বিষয়টি যথেষ্ট পরিষ্কার করেছেন, কিন্তু এটা আসলে আরেকটু চর্চা করার বিষয়। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ফলে আপনি নানাভাবে অনেকে আপনাকে ভালো বলেছেন, কেউ কেউ আপনার সমালোচনা করেছেন। যে বিষয়টা নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছে, সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ কন্টেক্সট সেটাকে বাইর করা হয়েছে, এরকম যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের একটা পার্থক্য রয়েছে, যায় না, উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না, সেরকম একটা পার্থক্যের জায়গা থেকে বলেছেন। আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে। আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতিরাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরও বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের, জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকলকে প্রকাশ করার কথা বলেছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভূ কিনা? না, এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে ফল্ট লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল এবং ইডিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি, এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা তো সাথে জাস্ট গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না, এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেয়ার ফর এ লং পিরিয়ড। ইট ইজ নট অ্যাবাউট শেখ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ, ইট ইজ অ্যাবাউট অ্যান ইডিওলজি কল্ড মুজিববাদ অ্যাজ ফ্রেমওয়ার্ক। তো ওখানে 72 সংবিধান থেকে 4 মূলনীতি ইনক্লুডেড। সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল্ট লাইনস গুলো কি। বাংলাদেশে 1950 সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করলেন, কনস্টিটিউশনাল, বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে। 9 বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে, এবং সবাই জানে, পুরা দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন আমাকে বুঝতে হবে, এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন শরিয়ার প্রয়োগ আছে। এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরা দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে শরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গা থেকে, ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন, লং হিস্টোরিক্যাল মানে হচ্ছে যে জার্নির একটা রিফ্লেকশন আমি বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে উপস্থাপন করছি। এবং বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা আমাকে 100% মানুষ মানতে হবে, এটা আমি মনে করি না। বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে, অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে, তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশ মানে শরিয়া চায় কি চায়। তাহলে তো বোঝা যায়, মানে আরো অনেকগুলো। আপনি কি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন? ধরা যাক জামাত 3টা সিট পেয়েছে বা 3% ভোট পেয়েছে, তার মানে বাংলাদেশের 3 ভাগ লোক শরিয়া চায়। আপনি কি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান? না না, আমি ওইটা যাইতে চাই না, কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের শরিয়া চাইতো, ইসলামী একটা রাষ্ট্র চাইতো, যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামী শরিয়া অনুযায়ী চলুক, তাহলে তারা কোনো না কোনো উপায়ে এটাকে এক্সপ্রেস করবে। ওকে, আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো হয় নাই, এবং এখানে যে এক্সপ্রেস হয় না এটা যেমন সত্য। আমার
প্রথম আলো ইন্টারভিউতে একটা বিষয় নিয়ে আমার সাথে যেটা হয়েছে, যেটা আমি যেই বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র এজ রাষ্ট্র আকারে 71-এর পর থেকে ইসলাম এবং মুসলমান কমিউনিটির কোয়েশ্চেনটাও ডিল করতে পারে, তো গ্রিভেন্স তৈরি হয়েছে। না না আমরা না এই না, বড় মাহফুজ এইটা, সরি জনাব আলম, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আপনি বলেছেন যে ইসলাম এবং মুসলমান এই কোশ্চেনটা ডিল করতে হয় না, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন? আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বা আওয়ামী লীগ বাংলাদেশে 15 বছর থাকা হিসাবে, বা আমি যদি ধরি 21 বছর 22 বছর টোটাল শাসন আমলে, তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি, মুক্তিযোদ্ধা চেতনা, 1971, সেগুলি কি তারা ডিল করতে পারছে? বামপন্থা ডানপন্থা কোনো কিছু কি তারা ডিল করতে পারছে? আওয়ামী লীগ যেমন পারে নাই, অন্য রাজনৈতিক দলগুলো কি পারছে? আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো, কিন্তু সেটা একটা আলাদা আলোচনা, কারণ আমি অনেকগুলি প্রশ্নে বললে বসে আছি, আপনাকে হয়তো অনেকগুলি প্রশ্ন করা হবে না, সেগুলো আলাদা আলোচনা, আমি শুধু একটা বলে রাখলাম। আর আমার কিছু মানে জনগণের জানতে চাওয়া কিছু পপুলার প্রশ্ন করতে হবে, সেই জন্য আমি একটু করে রাখি। আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলছি। আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা, আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন? মানে অনেক বেশি দিবেন, সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে, সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে, সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন? সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম 3রা আগস্ট দুপুরে যেই বৈঠক হয়েছে, ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন না, এটা একটা ভূমিকা। এছাড়া পরবর্তী 4 তারিখ সন্ধ্যায় কারফিউ জারি হয়েছে, বা 4 তারিখ 5 তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস, ধরেন না যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে। তো আমরা মনে করি না অ্যাজ হোল সেনাবাহিনী, আমি জানি না এটা কতটুকু ইস্যু হবে, বাট অ্যাজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি, কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে। এবং পরবর্তীতে 4 তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন, তারা এখনো আছেন, তারা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আন্দোলনকালীন সময়ে 3 তারিখ 4 তারিখে জনগণকে গুলি করার প্রশ্নে তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড র্যাঙ্কের এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন, আমি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণ অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন। কিন্তু যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন, তো যখন ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে, তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে। অনেকেই বলে থাকেন যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটা কি আসলে বিপ্লবী সরকার, সেটা কি আসলে সাংবিধানিক সরকার? এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনায় যাইতেছি না, আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আপনাদেরকে সাহায্য করতেছে, আপনাদেরকে এটা রাখতে হচ্ছে, গিলতে হচ্ছে কি? মানে এইটা যদি একটু ব্যাখ্যা করতেন, যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনাপ্রধান আপনাদের সাহায্য করতেছেন, ভালো করতেছেন, খারাপ করতেছেন, এটা, বা ইটস ওকে ওইটা করা। না, আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো, শুধুমাত্র তো ওনারা না, বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত ওনাদের। এখন কথা হচ্ছে যে আহ, আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আহ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড আহ যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে, আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায়। কিন্তু এট দ্য সেম ডে আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে, এবং এটা সরকারের দিক থেকেও এভালুয়েট করা হচ্ছে বা হবে। এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি। এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না, আহ মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা, অনেকগুলো কোয়েশ্চেন উঠবে। কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা। আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং ওইটা হচ্ছে নিকটি, ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট, ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব। এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে, ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে, এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে তো আছে। জনগণের পক্ষ থেকে যে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত, সেটা তো থাকবেই। অর্থাৎ ফলে তো এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছেন রাষ্ট্রপতি, তার অবস্থান সেটিও আপনারা একটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে।
না, এটা তো প্রথম থেকে। এখন তো আমরা তো আসলে জনগণের সরকার। জনগণ যদি কালকে মনে করে যে আহ, আহ, আমার জনগণের একটা বড় অংশই যদি মনে করে যে তারা চাচ্ছে না, তাহলে তো, এবং আগে থেকেই চাচ্ছে না, ফলে তো আমাদেরকে তো এগুলো ভাবতে হবে। আমরা তো হুম জনগণের বাইরের কিছু না, বা আমরা কোনো হুম জনগণের ম্যান্ডেটে আমাদের ম্যান্ডেট, জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন কিছু না। জনাব ফলে আলম, জনগণ যেটা দাবি জনাব আলম জানে। ইন্টারেস্টিং। এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন, মানে আপনার জনগণ কোনটা, মানে আপনি জনগণ কারে চিনতে পারেন, মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয়, বা জনগণকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বোঝেন, মানে আপনার জনগণটা কে? শেখ হাসিনা জনগণ আমি বুঝতে পারতাম যে মানে যারা আওয়ামী লীগ করেন বা তাকে ভালোবাসেন তারা। আওয়ামী লীগ। জি, আপনার এখন জনগণ আমাদের কারা? জনগণ হচ্ছে যে যারা যারা গণ অভ্যুত্থান করেছে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ আচ্ছা। আওয়ামী লীগের সরাসরি ফেসিস্ট যারা এনাবলার আছে, এবং ফেসিস্ট অ্যান্ড ফেসিস্ট এনাবলার যারা আছে হুম বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন সংগঠনে, এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণই এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে। হুম এবং তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস, উইন্ডো খোলা আছে। এটা অন্তত দুর্গাপূজার ইভেন্টে আপনারা বুঝতে পারছেন, এত বড় একটা হুম কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি, এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি, আমরা নিজেরা গিয়ে পৌঁছেছি। ওকে। ওনারা দাবি দেওয়া জানাইছেন মাঠে, আমরা গেলাম, আমরা কথা বললাম ওনাদের কাছ থেকে শুনলাম। এই যে ডায়ালগের ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করছি। কোনো আরবিট্রারিনেস নেই এই রাষ্ট্রের ভিতরে, যেটা ডক্টর ওকে। মোহাম্মদ ইউনূস স্যার বারবার বলেছেন, যে এই যে কোনো আরবিট্রারিনেস এটা রাষ্ট্রের ভিতরে, বরং এটা চলতেছে জনগণ এবং রাষ্ট্রের যে কলকব্জা, এটার ভিতরে কনসালটেশন চলতেছে ওকে। basically। এবং আমি মনে করি এই কনসালটেশনের ভিতরে রাষ্ট্রটা আরো শক্তিশালী রূপ ধারণ আমরা করবে। আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম। আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি। জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা। শতকরা 41% দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন, না মনে করেন শতকরা 59% দর্শক। 62,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। পরের টা নিয়ে আমরা আসছি। যেহেতু জনাব আলম আপনি মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে ক্যাবিনেটের বাইরে আপনার সম্মুখীন হয়। তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইউনূস সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এই প্রশ্নটার নানা রকম ব্যাখ্যা, এই কথাটার নানা রকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন। আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই। রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট বাটন আসলে কি? অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে কি? অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখন? অতীত খারাপ হতে পারে কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না, সেটা যদি আপনি একটু বলেন। আবার এই ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনৈতিক যারা পরিসরে ছিলেন, বা আমরা যারা এই আন্দোলনের সাথে ছিলাম, তাদের অবস্থান খুবই স্পষ্ট, যে 1971 হচ্ছে আমাদের জন্য একটা মাইলস্টোন, এবং হুম ওখান থেকে আমরা শুরু করি। হুম বাট ওখান থেকেই শুধু না, বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি, যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনালোচিত ছিল। সেটা হচ্ছে 47-এর কোশ্চেন। হুম 47, 71 এবং 24 হুম আমরা এক সুতায় গাঁথার চেষ্টায় আছি। এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে, বিশেষ করে বাঙালি মুসলমান, এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি। বলতে 71 আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেট বাটন স্যার যে অর্থ বলতেছেন, এটা হচ্ছে ব্যবস্থা। হুম এটা কোনোভাবে 71 না, এটা কোনোভাবে মুক্তিযুদ্ধ না, বরং যে ব্যবস্থার ভিতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়, সেই ব্যবস্থাকে রিসেট করার কথা স্যার বলেছেন। রিসেট বাটন ওই ব্যবস্থার উপর টেপা হবে, ওই আচ্ছা। ব্যবস্থার ক্ষেত্রে টেপা হবে। এবং আমরা একটা নতুন ব্যবস্থার ভিতরে ঢুকবো, যেটা আমরা বলেছিলাম আমাদের নাহিদ ইসলাম যে এক দফায় যেটা ঘোষণা করেছে, যে হুম রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, স্যার হুম মূলত এটার কথাই বলছে। ওকে। আরেকটি প্রশ্ন নিশ্চয় আপনাকে অনেকবার এর সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই, আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কি না? কারণ হিজবুত তাহরির সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল। তো
অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে নিয়ে মিছিল বেরোচ্ছে, এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি? আপনি যদিও পরিষ্কার করেছেন, মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবুত তাহরিরের কোনো রকম সম্পর্ক রয়েছে। কোথা থেকে এটা আসলো, ভারতীয় পত্রপত্রিকায় কোথা থেকে এটা বললো, সেটি আলাদা প্রশ্ন। আপনার জায়গা থেকে আপনি হিজবুত তাহরিরকে আসলে কিভাবে দেখেন, সেটা যদি একটু বলতেন। যারা হিজবুত তাহরীর বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ, ইট ইজ নট জি মাই কনসার্ন টু প্রুভ। জি, আপনি ঠিক আছে, তারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে, হিজবুত তাহরিরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল, আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? হিজবুত তাহরীর রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল 5ই আগস্ট পর্যন্ত, এবং এখনো নিষিদ্ধ। এখনো যদি হ্যাঁ, এখনো নিষিদ্ধ, ওকে, আইনত নিষিদ্ধ সংগঠন। এবং যদি হিজবুত তাহরীরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো, তাহলে জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন 5ই আগস্টে, সেইভাবেই হিজবুত তাহরীরের যিনি দায়িত্বে আছেন, আমি জানি না, তাদেরকে চিনি না, কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখা দেখি হয় নাই। একটা তো ইন্টারেস্টিং। তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা, অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাট আমরা সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো। তো এখানে আসলে কোন রকম আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কৃতজ্ঞতার বোধ নেই, বরং বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর অংশ যাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ পুরাটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয়ে যাক, থাকতেই পারে, ওকে, থাকতেই পারে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ থেকে চিটাগাং হিল ট্রেক্স আলাদা হয়ে যাক, থাকতেই পারে। এখন সবগুলো অ্যাসপিরেশন আমাদের ভাবতে হবে যে মানে অধিকাংশের অ্যাসপিরেশনটা বাংলাদেশ রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র, যেটার কাঠামো একটা স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যেরকম কাঠামো থাকবে, একটা সেকুলার কাঠামো থাকবে। আমরা এই প্রসঙ্গগুলিতে জনাব আলম, আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো। আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে সেনাবাহিনী প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন 5 আগস্টের পর বাংলাদেশে একটা শূন্যতা, সরকার নাই, কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের, তখন উনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন। তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না, আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি, মানে মনে হয় আর কি। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন, এমন অভিযোগও আছে। জামাত সরকারের পক্ষে কথা বলায় তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর কি। আমি আপনি যদি বলেন, এটা 2-3টা বিষয় একটু বললাম। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে তো আমি কাউকে গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোনো প্রশ্ন, আচ্ছা, বরং এটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার। বরং সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে যারা রাজনীতি করছে, এক্সক্লুডিং হিজবুত তাহরীর, বিকজ তারা তো ডেমোক্রেটিক ওয়েতে রাজনীতি করতে চায় না, ফলে তো আমি এটাই আমার ফেসবুক পোস্ট এসে পড়ছে, আমি কোন নন ডেমোক্রেটিক কোনো প্রসেসের সাথে জীবনেও জড়িত ছিলাম না, জড়িত থাকার প্রশ্নই আছে। বরং গত 7 বছরে ক্যাম্পাসে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন আছে, ফিল্ম অ্যাক্টিভিজম থেকে শুরু করে যত ধরনের অ্যাক্টিভিজম আছে, সব জায়গাতে আমার উপস্থিতি ছিল। এবং যারা আছে ক্যাম্পাসে, প্রগতিশীল থেকে শুরু করে ডান, সবাই আমাকে ওইভাবেই চিনেন, টিচার সবাই। তো আমার এই জন্য বলছি, আমার প্রুভ করার কিছু নেই এখানে। ইট ইজ দেয়ার না, এটা কি মনে হয়? আচ্ছা, না আপনি প্রুফ করেন না, আপনি কিন্তু আমি যদি প্রশ্নে আসি, আমি যদি উত্তরে আসি আপনার, যে এখানে বেসিক্যালি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ভ্যান্টেজ পয়েন্ট দেওয়া হচ্ছে না, বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে। আপনারা দেখবেন গত শনিবারে সবাইকে ডাকা হলো, বিএনপি, জামাত, তারপর ইসলামী আন্দোলন, হেফাজত, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক জোট, বামফ্রন্ট, মানে তারপর হচ্ছে যে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়াইছে, শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াইছে, তাদের সবাইকে কিন্তু সরকার অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। সরকার একটা টেবিলে এনে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করতেছে। মানে আওয়ামী লীগ বাদে, আমি মনে করি এখানে কোনো আওয়ামী লীগ বাদে সবাই, এটা আমি দৃশ্যত আমি দেখতেছি না। জনাব আলম, আওয়ামী লীগ বাদে সবাইকে আপনারা ডাকছেন? জি, অবশ্যই ডাকছি, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের একটা বড়সড় প্রতিবাদ আছে, কারণ জাতীয় পার্টি গত 3টা
সরকারই, বিশেষ করে যে 14, 18 এবং 24-এ যে ইলেকশন, এই ইলেকশন তিনটাতে যেগুলো আমরা মনে করি অবৈধ এবং মানে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণামূলক ফ্যাসিস্ট যে আচরণ করেছে এবং ভোটাধিকার হরণ করছে, এই জায়গাতে ওরা অ্যাকমপ্লিস ছিল। ফলত তাদের ক্ষেত্রে জনগণের একটা, জনগণ, ছাত্র, বিভিন্ন নাগরিক শক্তির এক ধরনের আহ সংবেদনশীলতা আছে, এক ধরনের সীমা মানে রিজার্ভেশন আছে। মূলত তারা হয়তো এই ক্ষেত্রে একটা ইকুয়েশনে বাদ পড়ার কথা আছে, বা কখনো আসছেন, কখনো তখন আবার জনগণ, ছাত্রদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে ওদেরকে যাতে কোনোভাবে না আসতে দেওয়া হয়। মূলত এই জায়গা আছে। এছাড়া বাংলাদেশের সব স্পেকট্রামের সব ধরনের সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, যাদেরকে বলি সিভিল সোসাইটি বলি, সুশীল না বলি, যদি এরা সবাই কিন্তু আমাদের সাথে আছেন। আমরা তাদের সাথে নিয়মিত পরামর্শ ভিত্তিক এই পর্যায়ে কাজ করতেছি এবং এই পর্যায়ে একটু যদি ডায়ালগ চলতেছে। এই পর্যায়ে আপনি যদি একটু যদি সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে যদি আপনি একটু জানাইতেন, কারণ হচ্ছে যে এই জাতীয় পার্টি বিষয়ে আপনারা আসলে তৃতীয় দফা সংলাপে আসলে দেখতে চাইতেছেন না ছাত্রদের একটা বড় অংশ, কেউ কেউ আন্দোলনের ঘোষণাও দিয়েছেন, আপনি জানেন। আপনারা কি জাতীয় পার্টিকে মাইনাস করার বা জাতীয় পার্টিকে না ডাকার কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন? অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয় নাই, বরং এটা জনগণের আকাঙ্ক্ষা যে যে কেউ ফ্যাসিস্ট সরকারের সাথে দালালিতে অংশগ্রহণ করেছে, অবৈধ নির্বাচন, অবৈধ ক্ষমতা দখলে অংশগ্রহণ করেছে, তাদের ব্যাপারে যেন সরকার শক্তিশালী পদক্ষেপ নেয়। এটা সরকারের প্রতি জনগণের একটা দাবি, ছাত্রদের দাবি, একটা বড় অংশের দাবি। এখন সরকার এখনো এটা ডিসাইড করে নেই, এটা আমি বলবো না, বরং আমার সূত্র মতে সরকারের এটা না ডাকারই কথা, কারণ জনগণ থাকছে। আচ্ছা, তার মানে জনগণের আকাঙ্ক্ষাটা এখানে স্পষ্ট, জনগণ এখন আর জাতীয় পার্টিকে এই আলোচনার মধ্যে দেখতে চায় না, সেটাই তো আমরা বুঝতে পারছি আপনি যে যে আকাঙ্ক্ষা। হ্যাঁ, এটা সরকারের পক্ষ থেকে মাইনাস না, বরং যে কেউ ফ্যাসিস্ট শক্তির সাথে ছিল তাদেরকে আসলে জনগণে মাইনাস করে দিচ্ছে। মানে এটা সব জায়গাতে হচ্ছে, সর্বত্র হচ্ছে, এটা কমিউনিটিতে হচ্ছে, এটা সবগুলো জনগণের এই আকাঙ্ক্ষাটা কি জাতীয় পার্টিকে ডাকার আগেও তো আপনারা জানতেন, তারপরও জাতীয় পার্টিকে আপনারা ডেকেছেন কি জনগণের আকাঙ্ক্ষাটা দেখতে, নাকি নিজেদের বোঝাটা ঠিক আছে কিনা একটু দেখার জন্য? না না না, বরং এটা বেসিক্যালি প্রথমবার যখন জাতীয় পার্টিকে ডাকা হয়েছিল, আমার বোধহয় তখন আমি ছিলাম, আমি যতটুকু জানি ওই সময় আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি নাই এই প্রসেসে, সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমি আসলে ওইটার দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না। ওকে, বাট ওই সময় ডাকার ব্যাপারে আমি দেখেছি যে একটা রিজার্ভেশন তখনও ছিল। আমি তখনও দায়িত্ব নিইনি, আমার যদি ভুল না বলি আমি। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার আরেকটা জরিপের ফলাফল আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী সমন্বয়কদের রাজনৈতিক দল সম্পর্কে দর্শকদের জানতে চেয়েছিলাম। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা দরকার মনে করেন কিনা? শতকরা 41% দর্শক মনে করছেন যে তারা মনে করেন যে সেটা করতে হবে, শতকরা 59% মনে করছেন সেটা করবেন না। অতি অল্প সময় ছিল, সেটি আসলে 37,000 দর্শক এটি ভোট দিয়েছেন। এই প্রসঙ্গে আমরা আসব, কিন্তু যারা মাহফুজ আলম, আমরা আপনি প্রথমে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলেন, একটি বয়ান বা মানে মানে যেটাকে আমরা আসলে বয়ান তৈরি করাই বলি, যে আওয়ামী লীগের একটি তৈরি করা বয়ান এরকম ছিল যে, বা কেউ কেউ এই বয়ানটা বিশ্বাসও করত, বা তারা মনে করতো যে হ্যাঁ এই বয়ানটা সত্য, যে তারা ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা ভালো থাকে। সাম্প্রতিক নিরাপত্তা দাবিতে আপনি হিন্দুদের ব্যাপারটা আপনি একটার পর একটা বললেন, কিন্তু আরও দুইটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাইবো, যেটা হচ্ছে পাহাড়ে অশান্তি, পীরপন্থীদের উপর আক্রমণ, এমনকি বৌদ্ধ ভিক্ষু, যেটি আমরা আসলে বৌদ্ধ মঙ্কদের কথা আপনি বলছিলেন যখন অনুষ্ঠান শুরু হয়ে তার আগে, তাদের বিদ্যাপীঠগুলির উপর এইদের উপর আক্রমণের ঘটনায় কি আওয়ামী লীগের বয়ান অনেকটা বাস্তবতার ভিত্তি পায় কিনা? না, বরং হচ্ছে যে আওয়ামী লীগের আমলে চেয়ে বেশি নিপীড়ন, নির্যাতনে তারা শিকার হয়েছে, এটা হচ্ছে সত্য কথা। এবং বাংলাদেশে সেটাকে আপনি ঐকিক নিয়ম করে দেখছেন জনাব মাহফুজ আলম? সেটাকে আপনি ঐকিক নিয়ম করে দেখছেন? স্পষ্টতই আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে কি সেটা ঐকিক নিয়ম করে দেখছেন? মানে 5 বছরে কতটা হয়েছে, 2 মাসে কতটা হয়েছে, ওরকম, নাকি আপনি বেশি হয়েছে মানে সেটার স্ট্যাটিস্টিক্স? না, এখন আমার কথা হচ্ছে যে 2 বছর, 1 বছর, এখন আমি তো 2 বছর যাইনি। এখন আপনি যদি আমাকে এই 2 মাস সময় দেন যে আপনার 2 মাস হয়েছে, এই 2 মাসে কতটুকু হয়েছে, এইভাবে কিন্তু আমরা বোধহয় অবজেক্টিভলি জিনিসটা দেখতে পারবো। আপনি কিভাবে, আমি যদি 5 বছর যদি থাকে সরকার, 2 বছর থাকে, 3 বছর অথবা 1 বছর থাকে, তখন আমরা বুঝতে পারি। এটা তো রেশিও দিয়ে ঠিক হয় না।
ঠিক হয় জনগণের মনস্তত্ত্বকে, রাইট। ঠিক হয় হচ্ছে বিচারহীনতা দিয়ে, ঠিক হয় হচ্ছে যে আপনার ইনস্টিটিউশন গুলো কাজ করতেছে কিনা, ঠিক হচ্ছে অ্যাড্রেস করা হচ্ছে কিনা, আরো অনেকগুলো ইনস্টিটিউশন এবং রাজনৈতিক ফাংশন দিয়ে। সেখানে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ। ওকে। এবং সেক্ষেত্রে বরং আমাদের সরকার যথেষ্ট পরিমাণ সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এবং অ্যাড্রেস করা শুরু করেছে। এবং আমি আশা করি শুধু হিন্দুদের নয়, বরং বৌদ্ধদের বলি, পীরপন্থীদের বলি, এবং অন্যান্য যারা অনেক অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী যারা, সবার কোশ্চেনকে এই সরকার অ্যাড্রেস করবে। এবং কাউকেই এই ক্ষেত্রে আমরা কোনোভাবে সংখ্যালঘু বোধের জায়গা থেকে আমরা দেখবো না, বরং রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখা হবে সবাইকে। এটা হচ্ছে খুবই স্পষ্ট আমাদের অবস্থান। এবং এই ক্ষেত্রে আমরা সবগুলো ইনস্টিটিউশনকে মোবিলাইজ করাবো রাষ্ট্র। আহ, জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার তাদের নিষিদ্ধ করার দাবি আছে। আমার প্রশ্নের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আওয়ামী লীগের যারা ধরাছোঁয়ার বাইরে থাকলো, মানে সাবেক প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে দেওয়া, এটা আসলে হয়তো রক্তপাত না করতে চাওয়া বা অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনি এটা নিয়ে বলতে পারবেন। এবং যারা এখন আত্মগোপনে আছেন, লুকিয়ে আছেন, তারা কি আসলে কেউ সরকারের আনুকূল্য পাচ্ছেন বা পাচ্ছেন না, মানে এখানে কোনো পিক অ্যান্ড চুজ আছে কিনা ছাত্রলীগ আওয়ামী লীগের ক্ষেত্রে? এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধের দাবিও আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে বিএনপির যিনি মহাসচিব, তিনি কিন্তু আবার বলতে চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে, ভোটে না এলে গণতন্ত্র চর্চা পূর্ণতা পাবে না, মাঠ ছাড়া আওয়ামী লীগ মাঠে আসুক। এইটা চান আপনি নাকি চান না? দুইটা ভাগে প্রশ্নটা বিভক্ত, যে আওয়ামী লীগের কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এটার ক্ষেত্রে কোনো পিক এন্ড চুজ আছে কিনা। দুই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এরকম আপনি চান কিনা। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, এটা মূলত হচ্ছে যে পুরা প্রশাসন যন্ত্রের ভিতরে তাদের গত 15 বছরে তাদের যে প্রশাসন যন্ত্র আছে, বিভিন্ন যন্ত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে লোকেরা আছে, ফলত তাদের একটা সহযোগিতা তারা পেয়েছেন রাষ্ট্রের প্রাথমিক এক ধরনের কি বলবো আমি, এক ধরনের আহ আম, দৃঢ় কার্যক্রমের সুযোগে। মানে রাষ্ট্র তো তখনও গুছিয়ে উঠে নাই, বরং অনেকগুলো ইনস্টিটিউশনকে অ্যাক্টিভেট করতে হয়েছে। ফলে ওই সুযোগটা তারা নিয়েছেন এবং যারা ফেসিস্ট যারা ছিল প্রশাসনে এবং অন্যান্য জায়গাতে, তারা তাদেরকে সহযোগিতা করেছেন। ফলে তো এখানে গভর্নমেন্ট সাইড থেকে স্পষ্টভাবে কোনো পিক অ্যান্ড চুজ নেই, বরং এটা মূলত সেই সময় সুযোগটা নিয়ে রাষ্ট্রের ইনস্টিটিউশন গুলো ভেঙে পড়েছে। এটা খুবই স্পষ্ট, আপনারা দেখেছেন যখন গণঅভ্যুত্থান হয়েছে, কারণ এটা পুরোটাই ফেসিস্ট একটা রেজিমে তৈরি করা ইনস্টিটিউশন ছিল সবগুলো। ফলত আমরা তো এই ইনস্টিটিউশন গুলোকে এক ধরনের সংশোধন, রিফর্মস এবং কোথাও কোথাও বিলোপের কথাও বলেছি। ফলত ওগুলো থাকা অবস্থাতে ওরা এই সুযোগটা পেয়েছে। এটা সরকারের কোনো ইন্টেনশনাল বা সরকারের অংশীজন কারো ইন্টেনশনাল ডিসিশন না, কাকে চুজ এন্ড পিক করবেন। আমি মনে করি এক্ষেত্রে এখন যখন একটা সময় পরে বন্যা আমাদের একটা পরিস্থিতি তৈরি করছে, ফলে আমরা জনগণ সবাই বন্যার দিকে ঝাঁপিয়ে পড়েছে। এছাড়া আরো অনেকগুলো পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমরা প্রাইভেট করে যাচ্ছি। ফলে তো ওখানে আমরা ইনস্টিটিউশন গুলোকে অ্যাক্টিভেট অলরেডি শুরু হয়েছে, দেখতেছেন আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধীরে ধীরে ভালো হচ্ছে। আর এটা একটা আপনার হচ্ছে প্রথম প্রশ্ন, যে আমরা ফ্রম গভর্নমেন্ট সাইডে কোনো চুজ এন্ড পিক নেই, বরং আচ্ছা। এখানে গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ যখনই অ্যাক্টিভেট করা গেছে প্রতিষ্ঠানগুলোকে এবং পার্জ আউট করা গেছে, এক ধরনের মানে কি বলা যায়, সংশোধনের দিকে আমরা আগাচ্ছি। এবং শুধুমাত্র ব্যক্তি না, বরং প্রতিষ্ঠান সংস্কারের কথাগুলো একেবারে আমরা ভিজিবল দেখতে পাচ্ছি কমিশন গুলো গঠনের ভিতর দিয়ে। ফলত আমরা দেখতে পাচ্ছি একটা উন্নতি ঘটছে। উন্নতি ঘটার সাথে সাথে দেখবেন যে আপনি আইনত এবং আগের মতো যেন তেন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না, বরং সুনির্দিষ্টভাবে গ্রেপ্তার করা শুরু হয়েছে। এবং আমরা মনে করি যে গ্রেপ্তার হবে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসবে। আর দ্বিতীয় কোশ্চেনটা যদি আবার একটু বলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, রাজনীতিতে আসুক, সেইটা আপনাদের চাওয়া কিনা, নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথেই আপনারা যাচ্ছেন? এটা আমাদের আমি যদি বলি, আমাদের এখনো স্পষ্টভাবে ফ্রম গভর্নমেন্ট সাইড এটা ডিসিশন মেড হয় নাই। কিন্তু একটা বিষয়ে ছাত্রদের দিক থেকে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয় সন্ত্রাসী সংগঠন হিসেবে। তো এইটা বোধ হয়, আমি মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, যে এখানে একটা ছাত্র সংগঠনকে মানে এই জায়গাতে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। এটা আপনার মুখে আরেকবার আপনার শুনতে চাই। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটিকে আসলে সন্ত্রাসী সংগঠন না। আমরা গভর্নমেন্টস থেকে এখনো আমরা সিদ্ধান্ত নিইনি,
কিন্তু আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন। গত 15 বছরে তারা পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যেভাবে জনগণকে হত্যা হুম, করেছে, নট অনলি ইন দিস আপরাইজিং, হুম, বাট আপনারা আগের যতগুলো ঘটনা দেখবেন সবগুলো ঘটনাতে আওয়ামী লীগের আপনারা এখনো হুম, ছবি আছে, সবগুলো প্রতিটা ঘটনাতে, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের সাথে সরি প্রশাসনের সাথে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তারা অংশগ্রহণ করেছেন। ফলে তো এটা অ্যাজ সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করার জোরসোর দাবি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্ররা তুলেছেন, জনগণ তুলতেছে। তো এইটা একটা আমি মনে করি একটা ডেভেলপমেন্ট, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে ডিসিশনটা আসলে জনগণের পক্ষ থেকে আসতে হবে আরো জোরে সোরে। এবং সেটার আসলে আমি যেটা বলেছি, আমি আমার পুরাতন আর একটা বক্তব্য বলেছি, সেই আমি ওই পজিশনে আমার ব্যক্তিগত জায়গা থেকে, নট ফ্রম গভর্নমেন্ট হুম, সাইড, হুম, হুম, আমি ব্যক্তিগত জায়গায় আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ 1971 সালে পরে জামাত কোয়েশ্চেন যেভাবে ডিল না করার কারণে যেই জটিলতার ভিতরে বাংলাদেশ রাষ্ট্র পড়ে গেছে, এইটা আবার হচ্ছে কিনা এই ব্যাপারে আমি সন্দেহ। যে আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেখানে কি ধরনের একটা ফাটল থেকে যাবে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, কি ধরনের জটিলতা থেকে যাবে সমাজের ভিতরে, সেটা আমাদের ভাবতে হবে। জাস্ট নিষিদ্ধ। সো আপনি এটা চাচ্ছেন না, মানে হুম। আপনার ব্যক্তিগত মতের ক্ষেত্রে আপনি কোনো কিছু, আপনি এটা একদম স্পষ্ট করেছেন যে আপনি কোনো কিছু আসলে নিষিদ্ধ করার পক্ষে বা এরকম করতে চান না আপনি। না, আর ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে জনগণ এবং ছাত্রদের একটা ঐক্যবদ্ধ হুম, প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আলাদা। কিন্তু হুম, আওয়ামী লীগ অ্যাজ পলিটিক্যাল পার্টি হিসেবে এবং তার মানে তার সে কিভাবে চলবে, এখন আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, তারা জনগণের কাছে অনেক দিন ধরে রাজনীতি করছে। ফলে তো তাদের এই জনগণকে আসলে কিভাবে থাকবে, তারা তো বাংলাদেশের নাগরিক। হুম, তাদের একটা বড় অংশই, আমরা বলবো হুম, একটা বড় অংশই নিপীড়ন, গণহত্যা, হুম, গুম গুণ দর্শনের সাথে যুক্ত ছিল। তাদের একটা বড় অংশের নেতা কর্মী, হুম, তাদেরকে বিচার করে তাদের রিডেমশনের ব্যবস্থা করে তারপরে আমি মনে করি যে রিকনসিলিয়েশনের দিকে যাওয়া উচিত। কারণ জনগণকে আপনি বিভক্ত করে কোনো একটা রাষ্ট্র, বড় রাষ্ট্র ওকে, হইতে পারবে। তো ওকে। এইটা আমার পজিশন, ব্যক্তিগত পজিশন, এবং এই পজিশন আমি আগস্টের 5 আগস্টের পরেই বোধহয় আরো 1-2 সপ্তাহ পরে আমি অবস্থান ব্যক্ত করেছি। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদেরকে সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোর হুম, মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে, এবং ওকে, জনগণের একটা বৃহত্তর অংশের মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে, যাতে এটা কোনো ধরনের ফাটল না তৈরি করে সমাজের ভিতরে, রাষ্ট্রের ওকে, ভিতরে, এবং রাষ্ট্রকে অকার্যকর করে তুলতে বা রাষ্ট্রকে রাইট। বিশৃঙ্খলাময় করে তুলতে ভূমিকা নেয়। ফলে আমরা গ্রেটার ইন্টারেস্টের দিকে দেখবো। হুম, এবং ওখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যদি মনে হয় যে বাংলাদেশের গ্রেটার ইন্টারেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং ফেসিস্ট ইডিওলজি এবং প্রবণতা হুম। বিলোপের জন্য প্রযোজ্য, তাহলে আমি মনে করি জনগণের সংঘবদ্ধ দাবি এবং প্রচেষ্টার ভিতর দিয়ে এটা নিষিদ্ধ হয়ে যাবে। জনাব আলম, আমাদের এটা সর্বশেষ, ওপেন রাখছি, আমরা জি, আমরা ওপেন রাখছি। যে আমরা সংবিধান প্রশ্নটা আপনার জন্য সবার শেষে রাখছি, তার আগে আমাদের ছোট করে দুই একটা প্রশ্ন আছে, এটা যদি আপনি ছোট করেই জবাব দিয়ে দেন। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার অভিযোগে মামলা, প্রধান উপদেষ্টার প্রশংসাসূচক সচিত্র অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে স্কুলে। আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললেও সেখানে মামলা হয়ে যাচ্ছে। সেগুলিকে আপনারা কীভাবে দেখেন? একজন প্রধান উপদেষ্টাকে বা সরকারকে সমালোচনা করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আমরা কি আসলে সেই আওয়ামী লীগ স্টাইল, আমলের স্টাইলই রয়ে গেছে কিনা, জানা মাহফুজ আলম? এখন এখন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে হুম, ইকুয়েশন, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট ইডিওলজি এন্ড দল পরাজিত করা, হুম, আর এর পরবর্তী সরকারকে আপনি আগের কোন সরকারের সাথে মিলিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই ইভেন এখানকার রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে অনেকেই হয়তো ভুলে যান যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা আছি। এক, সেখানে আসলে আওয়ামী লীগের কোনো কাজের সাথে আমাদের তুলনা করাটা একবারে মানে হুম, আমরা মনে করি যে এটা একটা অন্যায্য হবে। হুম, বাট এট দ্য সেম টাইম আমি যেটা বলবো যে এটা প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার জন্য যতটা না, বরং এটা হচ্ছে যে শহীদ আবু সাইদ হুম, কটূক্তি করার জন্য, এবং তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছেন। আপনি একজন শহীদকে কোনোভাবে একজন সন্ত্রাসী বলতে পারেন না। এটা হচ্ছে যে পাকিস্তানিদের এরকম টার্ম ছিল, পাকিস্তানিরা মূলত যারা মুক্তিযুদ্ধ ছিল ওদেরকে সন্ত্রাসী ওকে, বলতো। ওকে, তো মূলত মূলত ওরা পাকিস্তানিদের হানাদারদের কথার মতো কথা বলতেছে। তো আমি মনে করি এটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1500 শহীদ, প্রত্যেকজন শহীদই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একজন শহীদের প্রতি কটূক্তি, এটা আমাদের পুরা রাষ্ট্রকল্পের বিরুদ্ধে আমি মনে করি ষড়যন্ত্র এবং কটূক্তি। তো এটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এটাই বড়, এর চেয়ে প্রধান উপদেষ্টাকে কটূক্তি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক বড় হৃদয়ের মানুষ, উনি মাফ করে দিতে পারতেন। হুম। কিন্তু হোয়েন ইট কামস টু দা শহীদ, আই থিঙ্ক এটা
ওকে, ইটস ট্রেমেন্ডাস। আচ্ছা এটা এটা অন্য জিনিস, আচ্ছা এটাকে আপনি কোন আওয়ামী লীগের কোনো কিছুর সাথেই তুলনা করতে পারেন না। বরং আপনি তুলনা করতে পারেন, যদি তুলনা করতে চান, 71-এর পরে যদি কোনো রাজাকার বা 71-এর পরে যদি কেউ থাকতো, তাহলে আপনি যেভাবে তুলনা করতেন আপনি ওটার সাথে তুলনা করতে পারেন। আমার আমার পরবর্তী প্রশ্ন সংবিধান নিয়ে, কিন্তু আপনার কাছে দর্শকদের সবচেয়ে বেশি যে দাবি, যে বিষয়টা থেকে আপনি একটু, আমারও আপনার প্রতি একটা বিনীত অনুরোধ, আপনি এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 43 বিসিএস এর গ্যাজেট প্রকাশ সম্পর্কে। এটা তাদের সবকিছু হয়ে গেছে, তাদের এটা গ্যাজেট কেন প্রকাশ হচ্ছে না সেটা নিয়ে আসলে তারা অনেক কথা বলছেন। আপনি নিশ্চয়ই খুব শীঘ্রই হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, আপনি এর আপনি ক্ষেত্রে আপনি সেটাকে সরকার দেখবেন। জি। আমাদের শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন, আপনি বলতে পারেন যে আপনি বাংলাদেশের সংবিধান, আপনি জানেন যে সংবিধান সংস্কারের একটি কমিশন হয়েছিল ডক্টর শাহদিন মালিকের নেতৃত্বে, সেটা আবার ডক্টর শাহদিন মালিক পরে অপরাগতা জানিয়েছেন, তারপরে আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ যেটা দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের সংবিধানে কোন বিষয়গুলি আসলে পরিবর্তন চান? আপনি কি আপনার কাছে এটি আমার একজন নাগরিক হিসেবে প্রশ্ন, যত না আপনি সরকারে আছেন যারা এটি করবেন তার চেয়ে বেশি, যে কোন বিষয়টি আপনি মনে করেন যে এই মুহূর্তে এটি পরিবর্তন দরকার, এইখানে ভারসাম্য আনা দরকার এবং এই বিষয়গুলি ঠিক করা দরকার? আপনি এরকম 2-3টি বিষয় আমাদের সাথে শেয়ার করবেন কিনা? আমরা তো মনে করি, আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমাদের রাজনৈতিক পরিবেশ বা আমার রাজনৈতিক অবস্থান গভর্নমেন্টে দায়িত্ব নেওয়ার আগে এবং এখনো ব্যক্তিগত জায়গা থেকে, ফ্রম গভর্নমেন্ট সাইড যদি না হয়, যে আমরা সংবিধানটা 72-এর সংবিধান না রাখার পক্ষে। 72-এর সংবিধানের মূলত 72-এর সংবিধানের যে 4 মূলনীতি আছে, 4 মূলনীতির ভিতরে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনা যেদিন ছাত্রদেরকে আমি রাজাকারের বাচ্চা বলেছেন, ইট ইজ নট অ্যাবাউট যে উনি রাজাকারের বাচ্চা বলে জাস্ট অপমান করেছেন। মানে এটা বাঙালি জাতীয়তাবাদী যে বর্ণবাদ আছে, যে বর্ণবাদের কারণে আজকে মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে প্রবলেম হচ্ছে, আমরা মনে করি এই বর্ণবাদের সাথে জড়িত, এই ফ্যাসিস্ট প্রবণতার সাথে জড়িত। ফলত এই যে 4 মূলনীতি ভিত্তিক যে মুজিববাদী প্রকল্প, যেটা শেখ মুজিবুর রহমান দলীয় প্রকল্পকে রাষ্ট্রীয় প্রকল্প আকারে আমাদেরকে বাধ্য করেছেন 72 সালে, আমরা মনে করি ওইটাকে আমরা এই 4 মূলনীতি যথেষ্ট কি দিয়ে প্রতিস্থাপিত হতে পারে? যেমন ধরেন গণতন্ত্র, মানে এই 4 মূলনীতির জায়গাটাই কি অন্যরকম হবে? যেমন এখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ইয়ে থাকছে, সেটা কি অন্যটা হবে? মানে কি হবে আসলে? না, এখন আমার কথা হচ্ছে 4 মূলনীতি ধর্মনিরপেক্ষতা কিন্তু আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতিকে ব্যাখ্যা আওয়ামী লীগের ব্যাখ্যা, সমাজতন্ত্রকে ব্যাখ্যা আওয়ামী লীগের ব্যাখ্যা। ওকে, সংজ্ঞায়নের প্রবলেম, সংজ্ঞায়নের ব্যাপারটা আওয়ামী লীগের। আওয়ামী লীগের যখন এই সংজ্ঞায়নটার মানে সংজ্ঞায়নটার যে ইমপ্লিকেশনস গুলো যখন আইনে, যখন বিধিমালায়, যখন নীতি নির্ধারণে প্রতিফলিত হয়েছে, ফলত এইটা এসেনশিয়াল একটা আওয়ামী লীগ রাষ্ট্রই ছিল গত 53 বছর ধরে। ওকে, আওয়ামী লীগ এই রাষ্ট্রের যত দুর্দশার জন্য আওয়ামী লীগের এই সংবিধান দায়ী। ওকে, মানে 1952 তার যে ব্যাখ্যা, স্পেশালাইজ ব্যাখ্যা। কিন্তু আমরা তো নিজেরা চাই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকবে, রাষ্ট্র কখনো ধর্মনিরপেক্ষর বাইরে রাষ্ট্র হতে পারে না। কিন্তু সেটা আপনি মূলনীতিতে চান না, ব্যাপারটা কি এরকম? না, মূলনীতিতে চাই কি চাই না সেটা হচ্ছে যে ঠিক হবে, আমরা চাইলে এটা ঠিক হবে কিনা সেটা তো আমি তো বলেই দিলাম, রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ। এখন ধর্মনিরপেক্ষতা মূলনীতি রাখলে এখানে সোসাইটিতে আমরা কতটুকু সংবেদনশীলতা দেখি, এবং সোসাইটিতে আমরা কি কোনো রকম আমরা কি এই শব্দটা রাখার জন্য সোসাইটিতে রিপ তৈরি করবো, নাকি আমরা এই শব্দটার যে ইমপ্লিকেশনস আছে আইনে, নীতি নির্ধারণে এবং জনগণের সর্বজনের মানবাধিকারের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে ওইটার দিকে মনোযোগ দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এই প্রশ্নগুলি, আদর্শিক প্রশ্নগুলো জিয়ে রাখাই কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সকলের রাষ্ট্র প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কিন্তু প্রথম দিক থেকে বলেছিলাম এই রাষ্ট্র একটা পোস্ট ইডিওলজিক্যাল জায়গাতে এসে পৌঁছাইছে, পোস্ট ইডিওলজিক্যাল জায়গাতে। যে আগের যে যতগুলো ইডিওলজিক্যাল মামলা ছিল, এই মামলাগুলো আমরা মনে করতেছি যে ওই মামলাগুলোর এক ধরনের মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো অভ্যুত্থান হইতো না। এখন হয়তো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, আমাদের ব্যাখ্যায় বা আমার ব্যাখ্যায়। ফলত আমি মনে করি যে এখানে পুরাতন ইডিওলজিক্যাল কোশ্চেন দিয়ে আপনি এই নতুন জনগণকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন। এই নতুন জনগণ ডিফারেন্টলি ইভলভ হয়েছে গত 15 বছরের নিপীড়ন ট্রমার ভিতর দিয়ে। আপনি একে পুরাতন ইকুয়েশন দিয়ে দেখতে পারবেন। বরং 71-এর এই যে ট্রমা এবং এবারকার ট্রমা, আমি এটা ব্যাখ্যা করেছি। আমি নিজেও যখন ছিলাম, কারফিউ চলতেছিল, আমি হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়তেছিলাম, নাম ভুলে গেছি, কিন্তু ওইটা উপন্যাসটা ছিল কারফিউ নিয়ে। ইট ওয়াজ সেম, ইট ওয়াজ লিটারালি সেম। তো আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে 71, 24, কিন্তু মাঝখানে 72-এর যেই
দুর্ঘটনা ঘটাই গেছে আওয়ামী লীগ, এই দুর্ঘটনা থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিতে হবে। ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ইডিওলজি। ইডিওলজিক্যাল কোয়েশ্চেনে আমরা খুবই ক্লিয়ার কাট যে বাংলাদেশ রাষ্ট্রের রূপান্তরটা কেমন হবে। আহ, সর্বজনের রাষ্ট্র হবে, সবার রাষ্ট্র হবে, আমার মনে হয় যে সবার নাগরিক অধিকারের রাষ্ট্র হবে। সবার নাগরিক অধিকারের রাষ্ট্র এবং হবে এখানে না, কিন্তু এবং কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা এই আন্দোলন থেকে যেই যেই কথাগুলো চলে আসছে অ্যাজ অ্যাজ বাজওয়ার্ড আকারে, অ্যাজ বক্তব্য আকারে, সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র, সেটা হচ্ছে সমতা ভিত্তিক একটা রাষ্ট্র, সেটা হচ্ছে মর্যাদা ভিত্তিক একটা রাষ্ট্র। ফলত এই জিনিসগুলো আমি মনে করি ইনকর্পোরেটেড হবে, খুবই খুবই দারুণভাবে ইনকর্পোরেটেড হবে নতুন যদি সংবিধান প্রণয়নের সুযোগ আমরা পাই জনগণের সবার সমর্থনে। আমরা মনে করি এগুলো ইনকর্পোরেট হবে, এবং এগুলোই এমন এক আইডিয়াল যেটাতে এই ট্রাঙ্কেটেড এবং হচ্ছে যে আওয়ামী লীগের আলম, দলীয় জনাব গণতন্ত্র, আলম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা জনাব এগুলো আলম, আপনি যে থাকবে না। বলছিলেন যে 53 বছর ধরে যেটি হয়ে গেছে যে যে যার মতো করে, বিশেষ করে আওয়ামী লীগ এক ধরনের সংজ্ঞা নির্ধারণ করে যাওয়াতে এগুলি সংজ্ঞায়ন এক ধরনের আওয়ামী সংজ্ঞায়ন হয়েছে। আপনি যেই ধরনের সংবিধান আশা করেন, যদি জনগণ চায় সেই ধরনের সংবিধানের ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে কি সংজ্ঞার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না? মানে এটা একদম ওয়েল ডিফাইন্ড থাকবে? মানে আমরা গণতন্ত্র বলতে কি বুঝি, আমরা জাতীয়তাবাদ বলতে কি বুঝি, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝি, আমরা সমাজতন্ত্র বলতে কি বুঝি, এটা ওয়েল ডিফাইন্ড থাকবে? আমি যদি ওয়েল ডিফাইন্ড নাও বলি, হুম। আমি মনে করবো যে সবার কনসালটেড ওই থাকবে। আওয়ামী লীগ যেটা করছে, নিজের দল এলএফ এর অধীনে নির্বাচন করে প্রাদেশিক সরকারের এমএলএ এবং এমএনএ দেরকে একই স্ট্যাটাস দিয়ে হুম। একটা জগাখিচুড়ি গণপরিষদ তৈরি করে একটা সংবিধান বানাইছে। হুম। এখন এইবার যদি আমরা সুযোগ পাই, বা আমরা যদি সুযোগ হয়তো পাচ্ছি, আমরা এটা রিফর্ম কমিশন এটা ঠিক করবে। রিফর্ম কমিশনে 3 মাস সময় আছে যে এটা কোনটা হবে। আমরা আমাদের জায়গা থেকে কথাগুলো বলতেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ হবে যে সব ধরনের ফ্যাসিস্ট বাদে এবং ফ্যাসিস্ট এনাবলার বাদে সব ধরনের জনগোষ্ঠী, সব ধরনের রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে এখানে অ্যাকোমোডেট করা হবে, সবাইকে নিয়ে এটা করা হবে। এবং সবার, ফলত এই যে বাংলাদেশ নামক এবং রাষ্ট্রটির সকলের মর্যাদা সমান হবে। সকলের মর্যাদা সমান হবে। এখানে কোন রকম ধর্মীয় প্রবণতা, এখানে ধর্মীয় যে এক ধরনের উপর নিচ ব্যবধান অথবা কোন ধরনের হুম। ধর্মীয় প্রকল্প এখানে আমরা মনে করি যে থাকবে না। কিন্তু হুম। এট দ্য সেম টাইম হুম। যেই ভুলটা 71 পরবর্তীতে 72 সালে করা হয়েছে, যে বাঙালি মুসলমান একটা বৃহত্তর অংশকে এই রাষ্ট্র গঠনের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ইডিওলজিক্যাল লাইনে, ইনস্টিটিউশনাল লাইনে, সেটা আমরা সেই ভুল সংশোধনের আমরা চেষ্টা করব। ফলত আমরা মনে করি রিফট থাকবে না, রাষ্ট্রের ভিতরে একটা কনসেনসাস, জেনারেল কনসেনসাস তৈরি হবে, এবং কনসেনসাসের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র শক্তিশালী রূপে আবির্ভূত হবে। ওই কনসেনসাসের জন্য আমরা একটা আমরা এই জন্য বলছি যে আমরা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন চাই, যেটা আওয়ামী লীগ করে যেতে পারি নাই বলে আমরা গত 53 বছর ভুগেছি। এবং ওই সংবিধান এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাবে ওকে, আমি মনে করি যে এটা দায়ী ছিল। লাস্ট প্রশ্ন, মানে এটা আসলে মানে ওইটার মধ্যেই প্রশ্ন, আপনাদের আসলে সরকারের কত দিন লাগতে পারে নতুন নির্বাচন দেওয়ার? আপনারা কি সামনে কোনো সময় দেখতে পাচ্ছেন? মানে এইটা কিন্তু এই কারণে না যে জনাব মাহফুজ আমি আপনাকে মন্ত্রী হিসেবে না দেখতে চাই, আমি আপনাকে অনেকই বেশি মন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রেসিডেন্ট সবই দেখতে চাই, কিন্তু নির্বাচনটা দিতে আপনাদের কতদিন সময় লাগবে? নির্বাচনের প্রশ্নটা বেসিক্যালি মানে রাজনৈতিক দলগুলোর সাথে কি হইলে আপনি বুঝবেন যে নির্বাচনের সময় হয়েছে এখন? এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল যখন আমাকে কোয়েশ্চেন করা হয়েছে বা আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে আপনাদের এজেন্ডা কি। আমরা বলছি রিফর্মস প্লাস ইলেকশন। হুম। রিফর্মস প্লাস ইলেকশন মানে ইলেকশনের প্রসিডিউর চালাইতেও 9 মাসে 1 বছর লাগে। হুম। হালনাগাদ করা এত বাংলাদেশের জনগোষ্ঠী তার 2008 সালে নাই, হুম। বরং এখানে একটা বড় অংশের তরুণরা এখন ভোটার হয়েছে যারা ভোট দিতে পারে না। ফলে তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আছে। ফলে তো তাদেরকে যদি এই কাজও করতে হয়, এটাও 9 মাসে 1 বছর লাগে। ওকে। তারপরে আমাদের যে রিফর্মস এর প্রস্তাবনা রয়েছে, আমরা এটাই বলতেছি যে রিফর্মস প্লাস, আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা করতেছি এটা যে রিফর্ম প্লাস ইলেকশন হবে, নট অনলি ইলেকশন হবে, নট অনলি রিফর্মস হবে। আপনার সামনে রিফর্মস আপনার সামনে কোনো টাইমলাইন কি আছে? আমাদের সময় শেষ হয়ে যেতেছে, 1 মিনিট, আপনার সামনে কোনো টাইমলাইন কি না আছে? না 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 টাইমলাইন ঠিক করবে রাজনৈতিক দলগুলো। ধরেন আমরা নিয়মিত কনসালটেশন করতেছি, ওরা মিলে ঠিক করবে। ধরেন 5 বছর। না, আমরা আমরা বলতেছি না 5 বছর, 3 বছর। এটা রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের জনগণ যতটুকু সময় মনে করবে যে রিফর্মস, যতটুকু ইনস্টিটিউশনাল রিফর্মস না করলে আবারও ফেসিস্ট একটা সরকার গঠনের প্রকল্প থাকবে, বাংলাদেশে থেকে যাবে, বা আরো অনেকগুলো পলিটিক্যাল এন্ড ইডিওলজিক্যাল কোশ্চেনের মীমাংসা হবে না, সেই যতটুকু সময় আমাদেরকে দিতে হবে। পাশাপাশি আমরা ইলেকশনের প্রস্তুতি সরকার দিক থেকে থাকবে।
জনাব মাহফুজ যাতে আলম, জনাব আমরা মাহফুজ আলম, বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার গত 15 বছরে লুণ্ঠিত হয়েছে সেটা যেন ফিরিয়ে দেওয়া যায়। জনাব মাহফুজ আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জনাব মাহফুজ আলম আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। সরকারের জায়গা থেকেও আসলে অনেক বিষয় পরিষ্কার করেছেন, নিজের জায়গা থেকেও আসলে অনেকগুলি বিষয় আলোকপাত করেছেন। মাহফুজ আলমের সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। তিনি অনেক বিষয় আমাদেরকে আসলে জানিয়েছেন, বলেছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে পরে আবারও কথা বলতে পারবো। তবে এই বৃহস্পতিবার আমরা কথা বলবো জনাব আন্দালিব রহমান পার্থের সঙ্গে এবং জনায়েদ সাকির সঙ্গে। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটি দেখবেন বৃহস্পতিবার রাত 10টায়। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।